স্বাগত আজ সারাদিনে দিনের ছোট বড় নানা ঘটনা নিয়ে এই আয়োজন। রাজধানী থেকে গ্রাম, প্রতিবেশী থেকে হাজার কিলোমিটার দূরের দেশ, রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদন, এই আয়োজনে বাদ যাবে না কিছুই। আমরা সংক্ষেপে আপনাকে জানানোর চেষ্টা করব আজ দিনভর দেশে বিদেশে কি ঘটলো। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ তমাল। ভারতে বসে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হয়নি এবং তিনি আইনত এই ধরনের কোনো সুযোগ পাবেন না। লোকসভায় এমন তথ্য তুলে ধরা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে, যেখানে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে কোম্পানিগঞ্জে পথসভায় অংশ নিয়ে সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের কড়া সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ করেছে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এতে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে দিকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসে তার কোনো বাংলাদেশে আমরা টাকা দিব না। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। ৭১কে যারা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংখ্যালঘু সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে এক সভায় তিনি বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেয়া হবে না। ধর্মের নামে একটি মহল বিভেদ সৃষ্টি করতে চায় এমন অভিযোগ করে মির্জা ফখরুল সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকারি দলের লোকেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিকরাও হয়রানির শিকার হচ্ছেন। দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াত আমির বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতাও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই গণ আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এই অর্জন দেশের 18 কোটি মানুষের। সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয়রা জানান, সকালে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার সাগর এলাকায় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে রোহিঙ্গা ও মাঝি মাল্লা সহ 31 জন নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে 18 জনকে জীবিত উদ্ধার করেন। তাদেরকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে নিখোঁজ 13 জন সাঁতরে বিভিন্ন স্থান দিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করছে নৌ পুলিশ।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে তিনি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। জাতিসংঘের খাদ্য সহায়তা কার্যক্রম, ওয়াচ টাওয়ার, স্বাস্থ্যকেন্দ্র, রেড ক্রিসেন্ট হাসপাতাল ঘুরে দেখেন। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, এ সফর রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। রাজধানীর হাতিরঝিল পরিচ্ছন্ন করতে ১,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী ২ মাসে লেকটিতে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জু। দুপুরে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজুক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে এ পরিবর্তন আনা হবে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের ভুলেই লেকে অপরিচ্ছন্নতা বেড়েছে। একনেকে প্রকল্প পাশ হলেই লেক পরিষ্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। হাতিরঝিলের নিরাপত্তায় আনসার বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বেশ কিছু ইনসিডেন্ট ঘটনা হয়েছে অতীতে অপর্যাপ্ত লাইটের কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তো আমরা ইনশাল্লাহ দ্রুত এ ব্যাপারে কাজ করছি। আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে আপনি এটা আমূল পরিবর্তন দেখতে পাবেন। সুইরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে, আপাতত আমরা কন্টিনিউ যত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। বাকিটি ওয়াশের পক্ষ থেকে একটা পাইপ লাইন এই জায়গাগুলো থেকে টেনে দাসের কেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত ১,০০০ কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেব। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা বলেছেন। ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী আদালতের মুখোমুখি হবেন। এছাড়া আইন সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের চাঁচড়া RHD থেকে রাজগঞ্জ GC পর্যন্ত 4 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সড়কের কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে সহযোগিতা ও নজরদারির আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাত দুর্বল হয়েছে, এর প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের সমাবেশে তিনি বলেন, মব সৃষ্টি করে মানুষের ক্ষতি করতে দেওয়া যাবে না। জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকবে তার দল গণসংহতি আন্দোলন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে দ্রুত সংস্কারেরও আহ্বান জানান জোনায়েদ সাকি। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সংস্কারের সাথে সাথে আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সব কিছু আবার প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। একই সাথে সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে, সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মধ্যের চর দক্ষিণ বালুচর এলাকায় মাদক কারখানা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলমগীর, আলী আরমান, শাহজাহান ও সোনিয়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1968 পিস ইয়াবা। র্যাবের দাবি, আসামিরা দীর্ঘদিন ইয়াবা তৈরি করতেন, পরে সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। থ্যালাসেমিয়া মোকাবেলায় জাতীয় ডেটাবেজ তৈরি এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। নতুন রোগী শনাক্ত করে চিকিৎসা নিশ্চিতের উপর গুরুত্ব দেন জুবাইদা রহমান। থ্যালাসেমিয়ার মতো বিরল রোগ প্রতিরোধে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ডক্টর জুবাইদা রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহায়তা রোগীদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উৎসব মুখর পরিবেশে হয়ে গেল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন।
সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ 5 জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাখাল চন্দ্র দে এবং বিজয় কৃষ্ণ দেকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে 2 পর্যটক নিহত হয়েছেন। গতরাত 1টার দিকে বগালে কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া বলেন, 10 জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। তাদের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যায়, কিন্তু নির্দেশনা অমান্য করে ওই 2 পর্যটক মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে নিখোঁজ হন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক ফুট নিচ থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মেধা যাচাইয়ে পরীক্ষার কোনো বিকল্প নেই, তাই শর্টকাটের আশা ছেড়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মত বিনিময় সভায় দুলু আরও বলেন, হরতাল অবরোধের অজুহাতে অটো পাসের সুযোগ ভবিষ্যতে থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে শিক্ষক ও অভিভাবকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। না পড়ে ডিগ্রি অর্জন করা, না পড়ে মাস্টার ডিগ্রি অর্জন করা, অনার্স করা, ম্যাট্রিক পাস করা, ইন্টারমিডিয়েট করা, সাদা কাগজ লিখে দিয়ে আসলে GP5, একটু লিখলে গোল্ডেন 5, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আর হবে। যতই হত্যা করেন, অবরোধ করেন, নকল করে পাস করা, অটো পাস করার এই সুযোগ আর হবে। আমি অভিভাবক, শিক্ষক, ছাত্র সকলের কাছে অনুরোধ, সকলকে আবার পড়ার টেবিলে ফেরত দিতে হবে। সিলেটে এনসিপির উপর হামলা সহ রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছে এবি পার্টি। জুলাই শহীদদের স্মরণে রায়ের বাজার গণকবরে দোয়া ও শ্রদ্ধা জানায় দলটি। এবি পার্টি সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্বেচ্ছাচারী মনোভাব এখনও রয়েছে। তিনি বলেন, সন্ত্রাস বন্ধ না হলে জনগণ আবার মাঠে নামবে। নিহত অনেকের পরিচয় এখনও শনাক্ত হয়নি বলেও জানান তিনি। শহীদ পরিবারের পুনর্বাসন দ্রুত নিশ্চিতের আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি। বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে একটি নতুন সামুদ্রিক জোট গঠন করেছে সৌদি আরব। এক বিবৃতিতে জানানো হয়, এই জোটের নাম মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করাই জোট গঠনের উদ্দেশ্য বলে নিশ্চিত করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিমদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। জাতীয় সীমান্তের কাছে সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মিছিল চলাকালে উচ্চস্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা বহনকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিবাদ দেখা দেয়। বিক্ষোভে পুলিশ গুলি চালালে 2 জন প্রাণ হারায়। পরে সিরাহা জেলায় বিক্ষোভে আরও 1 জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারি ও পাশের জেলাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 5 দফা শান্তি প্রস্তাবের সমালোচনা করেছেন মিয়ানমারের জান্তা প্রধান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। তার মতে জোটটি মিয়ানমারের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। দায়িত্ব নেওয়ার প্রায় 4 মাস পর মিয়ানমারের পার্লামেন্টে দেয়া এক ভাষণে এসব কথা বলেন মিন অং হ্লাইং। তিনি জানান, দেশে চলমান সহিংসতার কারণে গত নির্বাচনে 172টি আসনে ভোট গ্রহণ সম্ভব হয়নি। আগামী বছর সেগুলোতে উপনির্বাচন হবে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের সক্ষমতা বাড়ানো হবে এবং জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করার আইন জারি থাকবে। বাণিজ্যের সুবিধার্থে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড মহাসড়ক এবং চীনের সীমান্ত পর্যন্ত রেলপথ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান জান্তা সরকার প্রধান। স্পেনের সিউটা সীমান্তে অভিবাসন সংকট ভয়াবহ আকার নিয়েছে। মরক্কো থেকে প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী সিউটায় প্রবেশের চেষ্টা করছেন। তারা সীমান্ত বেড়া, সাগর ও রাবারের নৌকা ব্যবহার করছেন। এতে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। সরকার সিউটায় সেনা মোতায়েন করেছে। মেলিল্লাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মরক্কো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। স্পেন জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই বলে জানিয়েছে। এদিকে শেনজেন চুক্তি স্থগিতের হুমকি দিয়েছে ইতালি। বিষয়টি নিয়ে 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
টেস্ট সিরিজ খেলতে আজ অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। রাত 1টায় ঢাকা ছাড়বে টাইগার্স। প্রায় 2 যুগ পর অজিদের মাটিতে সাদা বলে সিরিজ খেলবে বাংলাদেশ। 13 আগস্ট শুরু প্রথম টেস্ট। এর আগে প্রথম ম্যাচের ভেন্যু ডারউইনে সপ্তাহখানেকের বেশি অনুশীলনের সুযোগ পাচ্ছে নাজমুল শান্তর দল। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ম্যাকয়। 22 আগস্ট শুরু ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ঘিরে দেশের মাঠে গেল কয়েকদিন অনুশীলন করেছে বাংলাদেশ। ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন কোচ পিটার গেরহার্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। বাংলাদেশ হকির সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞ এই জার্মান কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই খেলোয়াড়দের নিয়ে কাজ শুরু করবেন তিনি। ঢাকায় এসে পিটার গেরহার্ড বলেন, বাংলাদেশ হকি দলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দলের উন্নয়নে কাজ করতে চান তিনি। মাঠের লড়াইয়ে সেরা হয়ে অসম্পূর্ণতা তাড়া করছিল তরুণ ফুটবলার স্মৃতি কিস্কুকে। যে মা সব বাধা ঠেলে মেয়েকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখেছিলেন, জয়ের দিনে অভাবের তাড়নায় ঢাকায় কাজে খোঁজে আসা সেই মায়ের সাথে ছিল না কোনো যোগাযোগ। তবে সেই গল্পের সমাপ্তি ঘটেছে স্বস্তিতে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিস্কুর মাকে খুঁজে বের করে দেওয়া হয়েছে। এসেছে ফোন কিনে দেয়া, আর্থিক সহায়তা ও বাসস্থানের আশ্বাস। পাশাপাশি সেরা তরুণ প্রতিভাদের জন্য এসেছে বিশেষ ঘোষণা। না ফেরার দেশে ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো ব্যারিসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর। এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। 1982 সালে ইতালি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ব্যারিসি। পরে 1994 বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নেতৃত্ব দেন। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা সুইপারদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। 1980 ও 1990 দশকে এসি মিলানের অধিনায়ক হিসেবে ব্যারিসি ক্লাবটিকে 3টি ইউরোপিয়ান কাপ তথা চ্যাম্পিয়ন্স লিগ এবং 6টি ইতালিয়ান লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1997 সালে 719টি ম্যাচ খেলে এসি মিলান থেকে অবসর নেন ব্যারিসি। এই ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে প্রতিদিনের ঘটে যাওয়ার সব খবর নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।